দর্শক স্বাগতম আরেকবার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এখন লন্ডনেই অবস্থান করছেন। তার এই 4 দিনের সফর যখন নির্ধারিত হয়, তার এই সফরটা হচ্ছে মূলত কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণের জন্য। ব্রিটিশ রাজার আমন্ত্রণেই তিনি এখানে এসেছেন। তার এই বৈঠকের বিভিন্ন কর্মসূচির মধ্যে তিনি প্রধানমন্ত্রী স্টিয়ার কারমারের সাথেও সাক্ষাৎ করবেন, একটি নৈশভোজেও যোগদান করবেন, যেখানে প্রধানমন্ত্রী স্টিয়ার কারমার এবং অনেক উচ্চ পর্যায়ের কর্মকর্তারা থাকবেন, মন্ত্রী এমপিরা তো থাকবেন এবং স্পিকারও থাকবেন। তার এই কর্মসূচির পাশাপাশি আরও অনেকগুলো বিষয়ের মধ্যে, যেটা আমি একটু যদি সংক্ষেপে বলি দর্শক, তিনি ব্রিটিশ পলিসি রিসার্চ ইনস্টিটিউশনের সাথে বেথাম হাউসে বক্তব্য রাখবেন এবং তিনি ব্রিটিশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তদের সাথে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ কিভাবে ফেরত নেওয়া যেতে পারে এটি নিয়েও আলোচনা করবেন। তবে তার এই সফর ঘিরে সকল আলোচনাকেই ছেড়ে যেটি মিডিয়ায় হাইলাইট করে প্রকাশিত হচ্ছে এবং বিশেষ করে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির মধ্যে যেটা সবচেয়ে বেশি আলোচনায় নিয়ে এসেছে, সবাইকে নাড়া দিচ্ছে, সেটা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে তার যে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে আগামী শুক্রবার সকালবেলা একটি হোটেলে। এই বৈঠককে ইতিমধ্যেই প্রত্যেকেই এটা বলছেন একটি হাই ভোল্টেজ হাই প্রোফাইল মিটিং। ইয়েস, সেটা বলারও যথেষ্ট কারণ আছে। আমি আসছি তা সেই আলোচনায়। তবে সেই আলোচনায় পাশাপাশি আরও যে বিষয়গুলো থাকতে পারে বলে আমরা অনুমান করছি, এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে বা চিফ অ্যাডভাইজার জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে তার কোনো সচিব এখন পর্যন্ত সুস্পষ্ট কোনো এজেন্ডা প্রকাশ করেননি মিডিয়ার কাছে। আমরা যারাই কথা বলছি অনেকেই প্রায় সকল ইউটিউবারই কথা বলছেন, ফেসবুকে যারা অ্যানালাইসিসগুলো করেন তারা কথা বলছেন, যে আলোচনাগুলো আসতে পারে আমি একটা করে বলি। তবে মেইনলি আমি সেই হাই প্রোফাইল যে বৈঠক, যে দ্বিপাক্ষিক বৈঠক, সেটা নিয়ে আমি কথা বলবো দর্শক, বিকজ এটিতেই মানুষের আগ্রহ বেশি। রাজনীতিতে আলোচনা করেই সমাধানে পৌঁছতে হবে, মতের ভিন্নতাকে এক জায়গায় এক কেন্দ্রে নিয়ে আসতে হবে আলোচনার মাধ্যমেই। যাই হোক, তার সেই আলোচনায় হয়তো বা থাকতে পারে। তবে তার আগে একটু বলে নেই, তিনি যখন এসে লন্ডনে পৌঁছান, তার এইখানে স্থানীয় ভোরবেলা এসে তিনি লন্ডনে পৌঁছালে আওয়ামী লীগ সহ বিগত ফ্যাসিবাদী সরকারের অনুগত কিছু মানুষ তার বিরুদ্ধে প্রতিবাদ জানায়, বিক্ষোভ প্রদর্শন করে বা প্ল্যাকার্ড দেখায়। অন্যদিকে আমরা দেখি তাকে স্বাগত জানিয়েও ব্রিটিশ বাংলাদেশি নাগরিকবৃন্দ অবস্থান নেন। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি নিশ্চয়ই, আপনারা জানেন এটা হাই সিকিউর কান্ট্রির দেশ ইংল্যান্ডে, এখানে এরকম হওয়ার কোনো সম্ভাবনা নাই। পুলিশের নির্ধারিত বেষ্টনীর মধ্যে দাঁড়িয়েই সবাইকে কথা বলতে হবে, কোনো ধরনের বিশৃঙ্খলা করার সুযোগ এখানে নেই। যাই হোক, তার এই আলোচনায় থাকতে পারে হয়তো প্রবাসীদের ভোটাধিকারের ব্যাপারটা, থাকতে পারে বন্দর ও করিডোর নিয়ে আলোচনা। অবশ্য করিডোর নিয়ে যেটা বলা হয়েছে, প্রধান উপদেষ্টা তার বক্তব্যের মধ্যেই স্পষ্ট করেছেন যে এটি চিলে কান নেওয়ার মতো, এটার সাথে কোনো সংশ্লিষ্টতা নেই সরকারের, এবং সরকার এই ব্যাপারটা নিয়ে আদৌ কোনো চিন্তাই করছে না, কাজে সেটাও থাকার সম্ভাবনা নেই। তার সাথে যে বৈঠকটা হবে, সেই বৈঠকটায় আগেই আপনারা দেখেছেন, বিশেষ করে বন্দরের ব্যাপারে বিএনপি নেতা জনাব সালাউদ্দিন আহমদকে আমি আজকে দেখলাম, এবং বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উভয়ই তারা বলছেন যে বন্দর বিদেশিদের কাছে দেওয়া হবে কি হবে না সেটি একটি নির্বাচিত সরকারের এখতিয়ারের মধ্যেও পড়ে। সেটা নিয়ে আমি আলাদা ভিডিও করেছি দর্শক, বিকজ আমি যদি খুব সংক্ষেপে এই ভিডিওতে বলি, সেটা হচ্ছে যে এক বন্দর, কারণ বাংলাদেশে একটি বড় বন্দর যেটা দিয়ে বাংলাদেশের অর্থনীতির সিংহভাগই মালামাল খালাস হয়, ওঠানামা হয়, কাজে এই বন্দরটা দেওয়ার আগে আরো অনেকগুলো আলোচনার ব্যাপার আছে, বিশদভাবে
চুলচেরা বিশ্লেষণ করে কর্তৃপক্ষের সাথে এবং যারা জনবল আছে তাদের সাথে এত বিশদ আলোচনা না করে এইরকম একটি বন্দর হুট করেই তুলে দেওয়া কতটুকু যুক্তিসঙ্গত হবে, সেটা আমি এই প্রস্তাবটাকে আমি মনে করি এটা আর অনেক বিশদ আলোচনার প্রয়োজন আছে, রাজনৈতিক এখানে ঐক্যমত্যের প্রয়োজন আছে। সবচেয়ে বড় যে জিনিসটা তার মধ্যে আসবে জুলাই সনদ। এই জুলাই সনদ নিয়ে একটি শঙ্কা আমি অনেক আগেই প্রকাশ করেছি দর্শক। জুলাই সনদ অবশ্যই হতে হবে গত 15 বছরের ফ্যাসিবাদী শাসনে নির্যাতনে নিষ্পেষিত হয়েছে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, হয়েছে জামায়াতে ইসলাম, হয়েছে আরো অপর ছোটখাটো রাজনৈতিক দলগুলো। প্রত্যেকটি কথাই যদি চুলছাড়াভাবে লেখা থাকে তবে দেয়ার ইজ এ বিগ বাট, এবং সেটা কি? আপনি যখন এই জুলাই সনদের কথা বলছেন, সেই সনদে যদি আপনি বিপ্লবের কোনো কথা নিয়ে আসেন, তাহলে এই সনদের স্বাক্ষর হওয়ার পরেই এক শ্রেণীর মানুষ দাঁড়িয়ে যাবে যাদেরকে আমি অনেকবার অনেক চ্যানেলে অনেক জায়গায় আলোচনায় বলেছি, এদের চিন্তা ভাবনা এবং রাজনৈতিক জ্ঞান ধারণাটা হচ্ছে থার্ড ক্লাস পলিটিক্যাল মখারি, তৃতীয় শ্রেণীর রাজনৈতিক অপকৌশল তারা চিন্তা করেন। যদি করা হয় তাহলে তারা বলবেন যেহেতু আমরা জুলাই সনদে বিপ্লবী সনদে আমরা স্বাক্ষর করেছি সেহেতু নির্বাচনের প্রয়োজন কি, আমাদেরকে যথেষ্ট সময় দিন। তারা হয়তো সেই চিন্তা করছেন। যারা এই চিন্তা করছেন, আমি এক কথাই যদি বলি এই ভিডিওতে, আমি ওইটাতে বেশি যাব না, তারা বোকার স্বর্গে বাস করছেন এবং বাংলাদেশকে একটি ভয়ঙ্কর সাংবিধানিক সংকটের দিকে নিয়ে যাবেন। তবে হ্যাঁ, জুলাই সনদের পক্ষে সকল দল, বিএনপিও তার পক্ষে, তবে বিএনপি বলছে অবশ্যই সকল পক্ষের সাথে আলোচনা করে চুলচেরা বিশ্লেষণ করে জুলাই সনদ নির্ধারণ করতে হবে। তবে আমি এই ব্যাপারে বিএনপিকে একটা ব্যাপারে সতর্ক করতে চাই, জুলাই সনদ স্বাক্ষরের আগে, আমি আবারও বলছি, জুলাই সনদে স্বাক্ষরের আগে সুস্পষ্ট নির্বাচনের তারিখ এবং রোডম্যাপ দিতে হবে। আমি বলছি না নির্বাচন জুলাই সনদের আগে করে ফেলতে হবে, আমি বলছি ওই সনদে সুস্পষ্টভাবে নির্বাচনের তারিখ উল্লেখ থাকতে হবে, কত তারিখে নির্বাচন হবে, ফলাফল কখন হবে, কি হবে, এইটার উল্লেখ ছাড়া বিএনপি যেন ভুলেও এই সনদে স্বাক্ষর করতে না যায়। যাই হোক দর্শক, আমি ওইটাতে পরে আসি। এটা গেল হচ্ছে আপনার জুলাই সনদের ব্যাপার। তারপরে আসতে পারে বিগত আন্দোলনে, আপনারা নিশ্চয়ই জানেন, ফ্যাসিবাদী শাসক শেখ হাসিনা ওয়াজিদের অনুগত প্রশাসন প্রায় 1500 মানুষকে হত্যা করেছে। অন্যদিকে আন্দোলনকামী যারা ছিল, আপনার সকল রাজনৈতিক দলই ছিল, আমি বলবো এখানে যে পাল্টা তারা আত্মরক্ষার জন্য তারা যে পুলিশের উপর আক্রমণ করেনি, কিংবা আরো সরকার দলেরও অনেক মৃত্যুর মুখে যায়নি সেটা বলা যাবে না। উভয় পক্ষেই ক্ষয়ক্ষতি হয়েছে, উভয় পক্ষেই নিহত হয়েছে। তারা হয়তোবা এই সিকিউরিটির ব্যাপারটা চাইতে পারেন, যে যদি নির্বাচিত সরকার ক্ষমতা আসে তাদেরকে কিভাবে সিকিউর করা যায়। এই আলোচনাটাও জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জনাব তারেক রহমানের আলোচনায় আসতে পারে। তারপরে যেটি আমি বলতে চাই, আপনারাও হয়তোবা এই ভিডিওতে অপেক্ষায় আছেন, সেটা হচ্ছে হাই ভোল্টেজ বৈঠক ইন বিটুইন মিস্টার ইউনূস অ্যান্ড মিস্টার রহমান। সেই হাই ভোল্টেজ বৈঠক ডক্টর ইউনূস এবং তারেকের মধ্যে যে আলোচনাটা, সেখানে নির্বাচনের তারিখটা একটা বড় ফ্যাক্টর। দেশের মোরলেস সকল রাজনৈতিক দল যুক্তিসঙ্গত উপায়ে যুক্তি দিয়ে দেখিয়ে দিয়েছে যে নির্বাচনটা ডিসেম্বরে হলেই ভালো হয়। যদি না হয়, আমি মনে করি যদি বিএনপি একটু পিছায়, সেটা ফেব্রুয়ারির লাস্ট উইক, এবং হলে কোনো আপত্তি নেই, বিকজ ফেব্রুয়ারির সেকেন্ড উইক, বেগ মাই পার্ডন, ফেব্রুয়ারির সেকেন্ড উইক, বিকজ থার্ড উইক 17 ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হয়। দ্যাট মিনস হার্ডলি ইট ক্যান গো 7 to 10 ফেব্রুয়ারি। 10 ফেব্রুয়ারি আমি মনে করি ফার্স্ট উইকেই শেষ করে ফেলাটাই ভালো হবে, কারণ মানুষের রমজানের প্রিপারেশনেরও ব্যাপার আছে, বাজার সৌদা করারও ব্যাপার আছে, এসএসসি পরীক্ষা আছে, ইন্টারমিডিয়েট পরীক্ষা আছে, আবহাওয়াগত বিপর্যয় আছে। কাজেই এই বিষয়গুলো ভালো করে যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আলোচনায় জনাব তারেক রহমান সাহেব উপস্থাপন করেন এবং ডক্টর ইউনূস সাহেব
কেন এপ্রিলের প্রথম উইকে তিনি দিলেন? তিনি নিশ্চয় জানেন, তিনি একজন মুসলমান, তিনি নিশ্চয়ই জানেন রমজান মাসে মানুষ কিন্তু এবাদত বন্দেগীর মুডে থাকে। কেন তিনি এই রমজানের পরে ইলেকশনটা দিলেন? তাছাড়া তিনি নিশ্চয়ই ওয়াকিবহাল আছেন বলে আমরা বিশ্বাস করতে চাই। ওই সময় এসএসসি পরীক্ষা থেকে, এইচএসসি পরীক্ষা থেকে, একটি বড় ধরনের দুটি পাবলিক পরীক্ষার কারণে প্রশাসনিক যে প্রিপারেশনের ব্যাপার আছে, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের প্রিপারেশনের ব্যাপার আছে, বিশেষ করে আপনার স্কুল কলেজের শিক্ষকরা সবাই ব্যস্ত হয়ে যাবে পরীক্ষার ডিউটি বা তাদের একাডেমিক কার্যক্রম নিয়ে। এই পরিস্থিতিতে তারা আবার যেতে হবে নির্বাচনে। কি করে? ওইখানে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করতে হবে। তাহলে আপনি এত লোকবল পাবেন কোথায়? আপনারা খেয়াল করুন, কারণ মেইনলি শিক্ষকরাই প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন, পাশাপাশি অ্যাডমিনিস্ট্রেশন, ডিসি, এসপি সহ উপজেলা নির্বাহী কর্মকর্তার অধীনে আরও যারা আছে, শিক্ষা অফিসার, কৃষি অফিসার, এরাও করে থাকেন, অ্যাসিলেন্টরাও করে থাকেন। তাহলে শিক্ষকরা যদি পরীক্ষার হলে ডিউটি নিয়ে ব্যস্ত হয়ে যান, আপনি নির্বাচন পরিচালনার জন্য এত কর্মকর্তা পাবেন কোথায়? তার মানে ক্লিয়ারলি ইটস এ বিগ ব্যারিয়ার। এই ডেডলাইন এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি বলছেন যে এপ্রিলের প্রথম সপ্তাহে বিএনপির পক্ষ থেকে এই বিষয়গুলাই তুলে ধরা হবে বলে আমি বিশ্বাস করি, এবং আমি মনে করি জনাব তারেক রহমান সাহেব এটা প্রধান উপদেষ্টা থেকে বোঝাতে সক্ষম হবেন, যাতে করে দুই পক্ষেরই সম্মান রক্ষা হয়। বিএনপি বলেছিল ডিসেম্বরে এবং ডক্টর ইউনূস সাহেব বলেছেন এপ্রিলের ফার্স্ট উইকে। সো হোয়াট উই নিড টু ডু, বোথ need to come forward. Find a solution in between, which is acceptable, reasonable, and has a good ground to accept this proposal. আমি মনে করি জনাব তারেক রহমান সাহেব ফেব্রুয়ারির ফার্স্ট উইকের কথাই হয়তোবা বলবেন, ম্যাক্সিমাম 10 ফেব্রুয়ারির মধ্যে। হয়তোবা ডক্টর ইউনূস সাহেব সেটা মেনে নেবেন। নাও যদি তিনি সেটা না মানেন, আনফর্চুনেটলি বাংলাদেশের রাজনীতির আকাশে এক ধরনের অবিশ্বাস, দূরত্ব এবং সংঘাতের সম্ভাবনাও আমরা উড়িয়ে দিচ্ছি না। আমরা অবশ্যই সংঘাত চাই না। আলোচনার মাধ্যমে, এই যে আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান হবে, আমরা সেটাই প্রত্যাশা করি। বিশেষ করে যেখানে দৃশ্যমান সমস্যাগুলা, রমজানকে তো আমরা পেছাতে পারবো না, বাচ্চাদের লক্ষ লক্ষ বাচ্চাদের এসএসসি পরীক্ষা, ইন্টারমিডিয়েট পরীক্ষাকে তো আর আমরা পেছাতে পারবো না। এবং যখন এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, আমি আবারও এইটা বলছি দর্শক, শিক্ষকরাই তো ওই জায়গায় গিয়ে দায়িত্ব পালন করবে। তাহলে আপনি নির্বাচনী কাজের জন্য এত কর্মকর্তা পাচ্ছেন কোথায়? শিক্ষকদেরই তো মেইনলি লোকবল হয় থাকে, মানে সাপ্লাই লোকবল হয় নির্বাচনের সময়। যাই হোক দর্শক, শেষ করবো এটা বলে যে বিএনপি যেমন বারবার বলছে বিএনপি মধ্যপন্থার একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, তারা কোনো বিপ্লবী দল নয়, বিএনপি কোনো সাম্প্রদায়িক দল নয়, বিএনপি কোনো ফ্যাসিবাদী দল নয়, বিএনপি কোনো এক্সট্রিমিস্ট রাজনৈতিক দল নয়। বিএনপি জনগণের কথা বলে, বিএনপি গণতন্ত্রের কথা বলে, বিএনপি গণমানুষের হয়ে মধ্যপন্থার দল হয়ে তারা কাজ করতে চায়, এবং আমি মনে করি জনাব তারেক রহমান সাহেব সেই প্রস্তাবটাই নিয়ে যাবেন। তবে দর্শক, অনেককেই আমরা দেখলাম আলোচনা করছেন যে এইটা আলোচনা হবে। নাও, হোয়াট উই ক্যান সে, এটা কমপ্লিটলি হচ্ছে অ্যাজাম্পশন। আমরা সেটার উপরেই কথা বলছি, এবং এই ধরনের দ্বিপাক্ষিক বৈঠক, এবং বৈঠকটা যে কতটুকু গুরুত্ব দেওয়া হয়েছে আপনারা দেখেছেন। সেই বৈঠকের এক পর্যায়ে দুইজন একান্তে গিয়ে কথা বলবেন আলাদা রুমে, সেই ব্যবস্থাও করা হয়েছে। তার মানে হচ্ছে এটাকে আলাদাভাবে গুরুত্বই দেওয়া হচ্ছে, আর সেই গুরুত্ব দেওয়ার কারণে মিডিয়া সহ জনগণের কৌতূহলটাও আরো বেড়েছে এই আপনার হাই ভোল্টেজ মিটিংটাকে নিয়ে। কাজে আমরা প্রত্যাশা করি যেন কোনো ধরনের একগুয়ামির ফলে জাতিকে যেন আর কোনো সংকটের মধ্যে পড়তে না হয়। আমরা আশা করব উভয় পক্ষই একটি সলিউশনে আসবেন, এবং আমরা শুক্রবারের দিনটাকে জাতির গণতন্ত্রের উত্তরণে একটি মাইল ফলক হিসাবেই দেখতে চাই। সেই প্রত্যাশায় আমরা করি। আজ এ পর্যন্তই।